একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আলুর দম। এই আলুর দম যদি থাকে না, সবাই হাত চেটেপুটে খেয়ে নেবে, এতটাই স্বাদ হয়। রুটি, লুচি, পরোটা সবটার সঙ্গে দারুণ লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, আর তেলটা গরম হতেই কুকারের মধ্যে আগে থেকে আমি আলু বড় বড় করে কেটে দুটো সিটি দিয়ে রেখেছিলাম। তো বেশি কিন্তু সিটি দেওয়া যাবে না, তাহলে আলুটা গলে গেলে একদমই ভালো লাগবে না। মানে 80% সেদ্ধ হবে আলুটা। তো দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, দিয়ে এখন আলুগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। এইভাবে যদি কুকারে 80% আলুটা সেদ্ধ করে নাও, তাহলে কিন্তু আলুর দমটা খেতে দুর্দান্ত হয়। আর এইভাবে যদি সেদ্ধ আলুগুলোকে লাল লাল করে ভাজা যায়, তখন কিন্তু এই আলুটা খেতে খুব ভালো লাগে। তো দেখো আলুগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে ভাজা। তো নামিয়ে নিচ্ছি এখন সমস্ত আলুগুলোকে। পেঁয়াজ রসুন ছাড়া এই আলুর দম যে এতটাই ভালো লাগে, বোঝাই যায় না কি দিয়ে রান্না করেছি। বা যদি সকাল সকাল বা রাত্রে কোনো গেস্ট চলে আসে, এই রেসিপিটা কিন্তু রান্না করে দিতেই পারো রুটি, পরোটা বা লুচির সঙ্গে। আবার একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, গোটা জিরে। একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটুখানি আদাকে পেস্ট করে নিয়েছি। তো পেস্টটা দিয়ে দেওয়ার পর একটু মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ব্যাস, এখন মশলাগুলোকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা যতটা কষাবে ততটাই কিন্তু এই আলুর দমটা স্বাদ হবে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম সামান্য চিনি। আর চিনিটা অবশ্যই একটু ইউজ করবে, তাহলে কিন্তু এই আলুর দমটা বেশি ভালো লাগে। চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করতে করতে যখন এই তেলটা ভেসে উঠেছি, দিয়ে দিই বড় চামচের 1 চামচের মতো টক দই। টক দইটাকে দেওয়ার পর কিন্তু গ্যাস আঁচটা অবশ্যই কম করা থাকবে। আর তখন কিন্তু ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ভেসে উঠছে। তো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু সুন্দর ভেসে উঠেছে, মানে মশলাটা কষানো কমপ্লিট। আর মশলাটা এইভাবে কষলেই কিন্তু রান্নাটা অনেকটাই স্বাদ হয়। তো দিয়ে দিলাম ভাজা আলুগুলোকে, তারপর একটুখানি জল দিয়ে দিলাম। আর এখন আলু আর মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা আলুর ভিতরে ঢুকে যায়। আর এই সেম প্রসেসে যদি রান্না করো এই নিরামিষ আলুর দম, যে একবার খাবে শেষে তোমার, যে হাত দিয়ে আলুর দমটা রান্না করেছো শেষে তোমার ওই হাতটাই না খেয়ে ফেলে। যাই হোক, একটুখানি মজা করলাম। তারপর কিন্তু আমি একটু ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করছি, আর একটু ঢেকে দেওয়াতে কিন্তু মশলাটা আলুর ভিতরে পুরোটা ঢুকে যায়, আর বেশ ভালো লাগে খেতে। তো দেখো সুন্দর কিন্তু কষানোটা হয়ে গেছে, পুরো তেল ভেসে উঠেছে। এখন কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পর ঝোলটা বলক ওঠার জন্য আর একটু ঢেকে দিলাম। যেই 20% বাকি ছিল আলু সেদ্ধটা, সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদম সুন্দর সফট হয়ে গেছে। ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এখন গ্যাসটা বন্ধ করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর নামিয়ে নিলাম নিরামিষ আলুর দম। আর এই নিরামিষ আলুর দম যদি বানাতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এইভাবে বড় বড় টুকরো করে আলুগুলোকে কেটে নেবে। আর এইভাবে বানালে এই আলুটা খেতে এতটাই সফট হয়, জুসি হয়, কি যে ভালো লাগে খেতে, সেটা তোমরা এই আলুর দম না খেলে বুঝতে পারবে না। সত্যি বলছি, এই নিরামিষ আলুর দম একবার যে খাবে না, সে বারবার খেতে চাইবে। আশা করছি আজকের এই ব্রেকফাস্ট নিরামিষ রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। আর আমি সবসময় বলি, তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এই নিরামিষ আলুর দমটা আজকে তো আমি রুটির সঙ্গে সার্ভ করব। রুটির সঙ্গে এতটা ভালো লাগে এই আলুর দম, আর যদি পরোটা বা লুচির সঙ্গে আলুর দম খাও, তাহলে তো কোনো কথাই থাকবে না। তো চলো আজকের মতো সবাইকে টাটা।